চলো শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা প্রথমে দেখব এই ভেক্টর অধ্যায়ের আলোচ্য বিষয় কি কি। আমি আমার এই লেকচারে বা আমার এই ভেক্টরের পুরো অধ্যায়ে কি কি পড়াতে যাচ্ছি তোমাদেরকে। আমি সম্পূর্ণ ভেক্টর অধ্যায়টিকে মোট 13টি ভাগে ভাগ করেছি। ঠিক আছে, সম্পূর্ণ ভেক্টর অধ্যায়টাকে আমি 13টা ভাগে ভাগ করেছি। তো ভেক্টর হচ্ছে এমন একটা অধ্যায় যেখান থেকে বোর্ডে সিকিউ আসবেই। কোনো বোর্ডে একাধিক সিকিউ আসে, একটা তো আসবেই, কখনো কখনো কোনো বোর্ডে 2টা সিকিউ আসে। তো আমাদের ভেক্টরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টপিকটা সেটা হচ্ছে, আমি যদি একটু তোমাদেরকে যদি দেখাই, সেটা হচ্ছে এই যে 12 নাম্বার টপিক। এই 12 নাম্বার টপিকটা হচ্ছে আমাদের ভেক্টরের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক, নদী ও নৌকা সংক্রান্ত। নদী এবং নৌকার যে কনসেপ্ট, এই কনসেপ্টটা আমরা খুব ডিপলি পড়াশোনা করবো, যেহেতু 12 নাম্বার কনসেপ্ট, বুঝতেই পারছো। হয়তো 4 নাম্বার বা 5 নাম্বার ক্লাসে এটা আমরা পড়বো। এটা থেকে আমাদের বিগত বছরগুলোতে আমি যে প্রশ্ন যদি অ্যানালাইসিস করছি, যেটা আমরা যা করি, বা তোমরা যদি নিজেরও যে প্রশ্ন অ্যানালাইসিস করো, তাহলে তোমরা যদি লাস্ট 10 ইয়ার্স কোয়েশ্চেন যদি নাও ভেক্টর থেকে, লাস্ট 10 বছরে হয়তো বা ভেক্টর থেকে প্রায় 100টার মতো কোয়েশ্চেন আসছে বিভিন্ন বোর্ডে। এর মধ্যে 40% কোয়েশ্চেন নদী নৌকা থেকে আসছে। তাহলে আমরা কি বলতে পারি, নদী নৌকা সংক্রান্ত কনসেপ্ট থেকে আমাদের 40% বা তার থেকে বেশি কোয়েশ্চেন আসছে। যদিও 2025 সালে, যেহেতু 2026-এর এইচএসসি পরীক্ষা শুরু হয়েছে, এখনো ফিজিক্স পরীক্ষা হয়নি, বাট 2025 সালে এই নদী নৌকার কনসেপ্ট থেকে মাত্র একটা সিকিউ আসছে। মোট 10টা সিকিউ আসছে 9টা বোর্ডে, একটা বোর্ডে 2টা সিকিউ আসছে। এর মধ্যে শুধুমাত্র খুব সম্ভবত ময়মনসিংহ বোর্ড 2025-এ শুধুমাত্র ময়মনসিংহ বোর্ডে এই নদী নৌকা থেকে প্রশ্ন আসছে। তার মানে ব্যাপারটা এরকম না যে প্রিভিয়াস বছরগুলোতে ভেক্টর থেকে, মানে এই যে নদী নৌকা থেকে সিংহভাগ কোশ্চেন আসে বলে তোমাদের সময়ও আসবে, ব্যাপারটা এরকম না। তাহলে 2025 সালে শুধুমাত্র একটা কোশ্চেন আসছে নদী নৌকা থেকে, এন্টায়ার যত বোর্ড আছে। আর তার আগের বছরগুলো যদি বলি, 2024, 2023, ওখানে নদী নৌকা থেকে বেশি কোশ্চেন আসছে, 40%, কখনো কখনো কোনো বোর্ডে 50% আসছে, হ্যাঁ, কোনো বছর। বাট 2025-এ কম আসছে। তারপর তাহলে 2025-এ কোনগুলো থেকে বেশি প্রশ্ন আসছে? 2025-এ খুব বেশি প্রশ্ন আসছে এই পার্টটা থেকে, ভেক্টর ক্যালকুলাস। এটা নিয়ে আমরা একদিন ডিটেলস পড়াশোনা করব, পুরো এক ক্লাস। দেখা যাবে পুরো এক ক্লাস, প্রায় 3 ঘন্টার মতো ক্লাস হচ্ছে ভেক্টর ক্যালকুলাসের উপর। ন্যাবলা অপারেশনস, গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স, কার্ল, এগুলো নিয়ে কথা হবে। তারপর আমাদের 2025-এ কোন কোয়েশ্চেনগুলো বেশি আসছে? 2025-এ আমাদের খুব বেশি কোয়েশ্চেন আসছে আসলে এই যে স্কেলার গুণফল, ডট গুণফল, এইগুলা থেকে, এই পার্টগুলা থেকে 2025-এ কোয়েশ্চেন বেশি আসছে। বাট আমাদের ওভারঅল যে 13টা টপিক নিয়ে আলোচনা করব, সবগুলো টপিক হচ্ছে আসলে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা একটু টপিকগুলো এট এ গ্ল্যান্সে একটু তোমাদেরকে একটু পড়ে শোনাই, তারপর আমরা মূল আলোচনায় চলে যাব। আমাদের আজকে একদম প্রথম টপিক, মানে এই আমাদের যে লেকচার, সেই লেকচার প্রথম টপিক হচ্ছে দুটি ভেক্টরের লব্ধির মান ও দিক নির্ণয়। এটা নিয়ে দেখা যাবে আমি প্রায় ঘন্টাখানেক কথাবার্তা বলবো, কারণ এটা প্রতিপাদন আছে, প্রমাণ আছে, সেগুলো করে দেখাবো। যদিও পরীক্ষায় প্রতিপাদন আসবে না, বাট প্রতিপাদনের মাধ্যমে সূত্রটা তোমাদেরকে বের করে দেখতে হবে। তো দুটি ভেক্টরের লব্ধির মান ও দিক নির্ণয়, এটা নিয়ে আমরা আলোচনা করব। তারপর লম্বাংশের সাহায্যে লব্ধির মান ও দিক নির্ণয়, এটা নিয়ে আলোচনা করব। তো আজকে যদি সময় পাই, যদি রাত যদি বেশি না হয়, তাহলে আমরা এই 2টা পার্টি আজকে আলোচনা করব। আজকে আমাদের আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে এই 2টা। আমাকে এখন যে পিডিএফটা দেখতে পাচ্ছ, সেটার মধ্যে এই 2টা বিষয় নিয়ে, 2টা টপিকের উপরই স্লাইড করা আছে। তো আজকে আমরা মূলত এই 2টা নিয়ে আলোচনা করব। তারপর আমাদের এই টপিকগুলো আমরা ধারাবাহিকভাবে পড়তে থাকবো। তো যেহেতু আমরা এই যে উপরের 2টা টপিক নিয়ে আজকে আলোচনা করব, সেহেতু এইগুলোর কথাবার্তা এখন আর না বলি, চলো আমরা তাহলে মূল পড়াশোনাটাই চলে যাই। তাহলে দেখো, আমাদের আজকের আলোচ্য বিষয় দুটি ভেক্টরের লব্ধির মান ও দিক নির্ণয়। তো দেখো, দুটি ভেক্টরের লব্ধির মান ও দিক নির্ণয় কি বলেছে? দুটি ভেক্টর। এখন ভেক্টর কি? তোমরা 9-10 হায়ার ম্যাথে সমতলীয় ভেক্টর পড়েছো, তাই না? ভেক্টরকে কি দিয়ে যেন প্রকাশ করে? এইভাবে তীর চিহ্ন দিয়ে। এইভাবে ধরো পি একটা ভেক্টর, তাহলে পি কে এইভাবে তীর চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়। অথবা ভেক্টরকে এইভাবে এই যে একটা বার চিহ্ন দিয়েও প্রকাশ করা হয়। বা যদি টাইপ করে, মানুষ যদি কম্পিউটার যদি টাইপিং করে, তাহলে সেই ক্ষেত্রে এটাকে খুব এরকম বোল্ড করে লেখা হয়, বোল্ড করে লেখা হয়। তো আমরা আসলে এটা ব্যবহার করব।
আমরা ভেক্টর বোঝাতে আমরা তীর চিহ্ন ব্যবহার করব। যদি তীর চিহ্ন দেখি তাহলে আমরা বুঝবো যে এটা হচ্ছে একটা ভেক্টর। তাহলে আমরা দুইটা ভেক্টরের লব্ধির মান ও দিক নির্ণয় কিভাবে করতে হয় সেটা শিখব। কি কি শিখবো? মান এবং দিক। তাহলে চলো দেখি। এখন আমরা দুটি ভেক্টর নিই। তো বিষয়টা আমরা এভাবে একটু চিন্তা করি। মনে করো অনেক মানুষ থাকে না যে একাধিক বিবাহ করে, অনেক মানুষই তো থাকে না একাধিক বিবাহ করে, অনেকে মানে ফান্দে পইরা বগা কান্দে এই টাইপ বিয়ে করে। আচ্ছা, তো ধরে নাও একজন লোক করিম মিয়া, এই হচ্ছে করিম মিয়া, হ্যাঁ, সে দুটা বিয়ে করছে। তো করিম মিয়া দুই বিয়ে করাতে এখন তার সুবিধা আছে কিছু, অসুবিধাও আছে কিছু। অসুবিধাই ধরো বেশি। এখন অসুবিধা কি? মনে করো করিম মিয়ার এক বোর নাম হচ্ছে পি ভেক্টর, এবং একদিন করিম মিয়াকে নিয়ে যখন ঝগড়া হয় যে স্বামী তুমি কার, তখন হচ্ছে পি ভেক্টর নামে যে মহিলাটা সে হচ্ছে করিম মিয়াকে এইদিকে টানছে, এইদিকে টানছে। এবং অপর আরেকজন যে আছে, অপর আরেকজন হচ্ছে কিউ ভেক্টর। ওই মহিলা করিম মিয়ার ওই বউ তাকে মনে করো এই দিকে টানছে। এখন কথা হচ্ছে করিম মিয়া যাবে তো যাবে কোন দিকে? তো মনে করো করিম মিয়া হচ্ছে এরকম দাঁড়ায় আছে করিম মিয়া, তো একজন করিম মিয়াকে এভাবে টানছে এই দিকে, আরেকজন এই দিকে এইভাবে টানছে। এইভাবে টানলে করিম মিয়া কোন দিকে যাবে? এই যে এইভাবে যাবে, তা এই দিকে যাবে। এই যে একজন টানছে এইদিকে, একজন টানছে এইদিকে। করিম মিয়া কিন্তু এইদিকেও যাচ্ছে না, এইদিকেও যাচ্ছে না, সে কোন দিকে যাচ্ছে? এই দিকে যাচ্ছে। তাহলে ব্যাপারটা এরকম না? খেয়াল করো তো, একজন তাকে টানছে এই দিক দিয়ে, আরেকজন তাকে টানছে এই দিক দিয়ে। তো টানার কারণে করিম মিয়া কোন দিকে যাচ্ছে? এই দিকে যাচ্ছে, এই দিকে যাচ্ছে, এই দিকে যাচ্ছে। ব্যাপারটা এরকম না? আবার বোঝাই। এই ধরো করিম মিয়া, তো একজন টানছে এইদিকে, একজন টানছে এইদিকে। টানাটানির কারণে দেখো এই কলমটার দিকে তাকাবা, হ্যাঁ কলমটার দিকে, যেটা দিয়ে আমরা লিখি, খাতায় লিখি, কলমটার দিকে। তো এই যে দুজনে এই যে টানাটানির কারণে দেখো করিম মিয়া কোন দিকে যাচ্ছে? এদিকে যাচ্ছে না, এদিকে যাচ্ছে না। তাহলে ব্যাপারটা হচ্ছে করিম মিয়া যাচ্ছে আমাদের এই দিক বরাবর, এই দিক বরাবর যাচ্ছে, এই দিক বরাবর যাচ্ছে। এখন অনেকে এটাকে এভাবে বলে চালিয়ে দেয়, কিন্তু আসলে এটা ঠিক না। যে আসলে করিম মিয়া তাহলে কোন দিকে যাচ্ছে? করিম মিয়া যাচ্ছে দুই বউয়ের ঠিক মানে কোনো বউর দিকে না, যে ঠিক মাঝখান দিয়ে যাচ্ছে। বাট ব্যাপারটা আসলে সম্পূর্ণ সত্যি না। সে আসলে একদম এক্স্যাক্টলি মাঝখান দিয়ে যাচ্ছে না। মাঝখান দিয়ে যাচ্ছে বলা যাবে না। তো আমি যদি লিখি করিম মিয়া কোন দিকে যাচ্ছে, এবং যদি উত্তরটা কেউ যদি দেয় দুই বউয়ের মাঝখান দিয়ে, তাহলে এটা সম্পূর্ণ সত্য না, এটা ভুল। এখন দুই বউয়ের ঠিক মধ্যবর্তী জায়গা দিয়ে যাবে কিভাবে? মানে এইদিকে যত ডিগ্রি, মনে করো এইদিকে যত ডিগ্রি, এইদিকেও তত ডিগ্রি। মনে করো এইদিকে যদি হয়, এই টোটালটা যদি হয় 60 ডিগ্রি, মনে করো পি এর সাথেও 30 ডিগ্রি কোণে আছে, কিউর সাথেও 30 ডিগ্রি কোণে আছে। এটা কখন হবে? এটা তখনই হবে যদি দুই বউয়ের টান, মনে করো ও 5 নিউটন বলে টানছে, ও 5 নিউটন বলে টানছে, যদি দুই বউয়ের টান সমান হয় তাহলে সে ঠিক মাঝখান দিয়ে যাবে। বাট এটা কি কোথাও বলা আছে যে দুইজনের সমান বলে টানছে? যদি দুইজনে যদি সমান বলে টানে তাহলে হচ্ছে লোকটা ঠিক মাঝখান দিয়ে যাবে। বাট যদি দুইজনের বল যদি সমান না হয় তাহলে লোকটা কোন দিক দিয়ে যাবে? তাহলে কিন্তু লোকটা সেদিক, ওই বউয়ের কাছ দিয়ে যাবে যার টানটা বেশি। মনে করো ও টানতেছে 10 নিউটন বলে, ও টানতেছে 5 নিউটন বলে, তাহলে কিন্তু করিম মিয়া এইটা দিয়ে যাবে না। করিম মিয়া যাবে হালকা এই দিক দিয়ে, এই যে 10 নিউটনের দিকে, এই যে এইদিকে সে বেশি ঝুঁকে থাকবে। মানে পি এর থেকে ওর হচ্ছে দূরত্বটা কমে আসবে। এটাকে বলে কৌণিক সরণ, মানে থিটাটা, এই যে থিটাটা এটা কমে আসবে। তাহলে এটাকে আমরা যদি বলি থিটা পি, আর এটাকে যদি বলি থিটা কিউ, তাহলে যদি পি ভেক্টর এটার মান
মানকে আমরা, আচ্ছা ভেক্টরের মান আমরা কি বলি, আমরা এরকম মডুলাস চিহ্ন দিই। ভেক্টর রাশির মান বের করতে গেলে মডুলাস চিহ্ন দিতে হয়, দুই পাশের দুটো টার্মকে মডুলাস বলে, মডুলাস। তাহলে পি ভেক্টর মডুলাস যদি কিউ ভেক্টর মডুলাস থেকে বেশি হয় তাহলে কিন্তু থিটা পিটা থিটা কিউ থেকে কম হবে। ব্যস্তানুপাতিক না, উল্টা, মানে এটা বড় হলে এটা ছোট হবে, মানে পি ভেক্টরের মান যদি বড় হয় পি এর সাথে কোনটা ছোট হবে, থিটা পি ছোট হবে। তার মানে আমরা বুঝলাম, মানে এখন করিম মিয়া লাস্টে যেদিকে যাচ্ছে এটা কি তার ফলাফল না, দুইজনের টানাটানির কারণে সেই দিকে যাচ্ছে, এটা কি তার ফলাফল বা রেজাল্টেন্ট। আর এটাকে বলে আর ভেক্টর, আর ভেক্টর মানে হচ্ছে রেজাল্টেন্ট, বা যাকে আমরা বলি লব্ধি, লব্ধি বল বা লব্ধি ভেক্টর। বল হলে লব্ধি বল, বল না হয়ে অন্য কিছু হতে পারে, তড়িৎ ক্ষেত্র হতে পারে, তড়িৎ প্রাবল্য হতে পারে, ঠিক আছে। আচ্ছা তাহলে লব্ধি, তাহলে এটা হচ্ছে আর, সরি এটা হচ্ছে আর, এটা হচ্ছে আর। তাহলে আমরা এটা বলতে পারি যে লব্ধি আর মানে রেজাল্টেন্টটা বা লব্ধিটা কার দিকে ঝুঁকে থাকবে, যার মান বেশি। তাহলে আমরা বলতে পারি অর্থাৎ লব্ধি লব্ধি ওই ভেক্টরের সাথেই কম কোণ উৎপন্ন করবে যে ভেক্টরের মান বড়। তো লব্ধি যে ভেক্টরের মান যত বড়, যে ভেক্টরের মান বড় লব্ধিটা তার দিকে ঝুঁকে থাকবে, ব্যাপারটা এরকম। তো যে ভেক্টরের মান বড় লব্ধিটা তার দিকে ঝুঁকে থাকবে, ঠিক আছে। তো এখন আসো করিম মিয়া কোন দিকে যাবে, যদি কোন দিকে যাবে, উত্তরটা হচ্ছে যদি পি ভেক্টরের মান আর কিউ ভেক্টরের মান সমান হয় তাহলে করিম মিয়া কোন দিকে যাবে, দুই ভেক্টরের ঠিক মাঝখান দিয়ে যাবে। তাহলে পি ভেক্টর ও কিউ ভেক্টরে, তাহলে পি ভেক্টর ও কিউ ভেক্টর এর ঠিক মাঝখান দিয়ে যাবে। অর্থাৎ এই ঠিক মাঝখান দিয়ে যাওয়ার অর্থ কি, ঠিক মাঝখান দিয়ে যাওয়ার অর্থ হচ্ছে থিটা পি আর থিটা কিউ সমান হবে, থিটা পি আর থিটা কিউ সমান হবে। আচ্ছা যদি দেখা যায় পি ভেক্টর কিউ ভেক্টর থেকে বড় হয় তাহলে করিম মিয়া হচ্ছে পি এর দিকে ঝুঁকে আসবে, পি ভেক্টরের দিকে ঝুঁকে আসবে। অর্থাৎ পি ভেক্টরের দিকে ঝুঁকে আসা মানে কি, পি এর সাথে যে কোণ থিটা, থিটা পি সেটা কম হবে, থিটা কিউটা বেশি হবে। আর যদি পি ভেক্টর লেস দেন কিউ ভেক্টর, কিউ ভেক্টর মডুলাস হয় তাহলে কি হবে, সেই ক্ষেত্রে কিন্তু কিউ ভেক্টরটা বড়, কিউ ভেক্টর বড় হলে করিম মিয়া মানে হচ্ছে কিউ নামক যে বউটা আছে তার শক্তি বেশি, তার মানে করিম মিয়া তার দিকে ঝুঁকে যাবে, স্বাভাবিক কথা। কিউ ভেক্টরের দিকে ঝুঁকে আসবে। কিউ ভেক্টরের দিকে ঝুঁকে আসা মানে কি, কিউর সাথে যে কোণটা সেটা ছোট হবে আর পি এর সাথে কোণটা বড় হবে। তো আশা করি আমরা একদম মানে আমাদের দুইটা ভেক্টরের কারণে যে লব্ধি পাওয়া যায় সেই লব্ধির একদম বেসিক যে ফান্ডামেন্টালটা সেটা বুঝতে পারছি। এটা হচ্ছে একদম বেসিক ফান্ডামেন্টাল।
যে দুইটা ভেক্টর যদি কাজ করে, এমন ভাবে যদি কাজ করে, তাহলে দুইটা ভেক্টর যদি আমাদের যদি ক্রিয়া করে কোন একটা বিন্দুতে, দেখো দুইটা ভেক্টরের পাদবিন্দু, এটাকে বলে পাদবিন্দু, দুইটা ভেক্টরের পাদবিন্দু যদি একই জায়গায় হয়, তাহলে তাদের লব্ধি হবে এদের কর্ণ বরাবর কাজ করবে, কর্ণ বরাবর কাজ করবে। ঠিক আছে, এদের লব্ধি এদের কর্ণ বরাবর কাজ করবে। তো আশা করি আমরা এটা বুঝতে পেরেছি। এখন এই যে জিনিসটা, দুটি ভেক্টর পি এবং কিউ, এই দুটি ভেক্টরের পাদবিন্দু যদি একটা হয়, সেম এক জায়গায় যদি মিলিত হয়, তাহলে ভেক্টরদের লব্ধি তাদের কর্ণ বরাবর কাজ করবে। এটার একটা সুন্দর নাম আছে, এটিকে বলে ভেক্টর বিধির সামান্তরিকের সূত্র। ভেক্টর বিধির সামান্তরিক সূত্র। এবং এই কর্ণটা অ্যাকচুয়ালি কার কর্ণ? এটা হচ্ছে সামান্তরিকের কর্ণ। তো চলো আমরা এখন পড়াটা একটু সামনের দিকে আগাই। তা আমরা এখন লিখি ভেক্টরের সামান্তরিক সূত্রটা, তাহলে আমরা এখন আলোচনা করি। ভেক্টর সামান্তরিক সূত্র কি? দুটি ভেক্টরের পাদবিন্দু যদি একই হয়, তাহলে তাদের লব্ধি হবে ভেক্টর দ্বয়ের কর্ণ বরাবর, ভেক্টর দ্বয়ের কর্ণ বরাবর। এটা হচ্ছে সামান্তরিকের সূত্র। তো সামান্তরিক সূত্র তোমরা মেইন বই থেকে বা গাইড থেকে আরো সুন্দর করে পড়বা, ওখানে আরো সুন্দরভাবে লেখা আছে, আমি আমার মতো করে লিখে দিচ্ছি। তো মনে রাখবা, দুটি ভেক্টরের পাদবিন্দু যদি একই হয়, তাহলে তাদের লব্ধি হবে ভেক্টর দ্বয় কর্তৃক সৃষ্ট সামান্তরিকের কর্ণ বরাবর, কর্ণ বরাবর। তাহলে এই সামান্তরিকের কর্ণ বরাবর যে সৃষ্ট হবে, এই লব্ধিটা হবে, সেটা এখন আমরা প্রমাণ করব। এবং এই প্রমাণের মাধ্যমে আমরা আসলে দুটি ভেক্টর, আমাদের আজকে যে টপিক, প্রথম যে টপিক, সেটা হচ্ছে কি, দুটি ভেক্টরের জন্য যে আমাদের উৎপন্ন লব্ধি, এই লব্ধির মান এবং দিক নির্ণয় করতে পারবো। আমাদের মূল টপিক কিন্তু এটাই, এই যে আমরা যে লব্ধিটা পাচ্ছি আর ভেক্টর, ওর মান কিভাবে বের করতে হয় এবং ওর দিক কিভাবে বের করতে হয়, সূত্রগুলো আমরা আজকে প্রতিপাদন করব। তাহলে আসো আমরা আগে চিত্র আঁকি। দেখো, এটা হচ্ছে একটা ভেক্টর, এই ভেক্টরটার নাম কি ছিল? পি ভেক্টর, পি ভেক্টর। এবং এটা হচ্ছে আরেকটা ভেক্টর, কিউ ভেক্টর। তো আমরা এখানে লিখি, এখানে পি ভেক্টর হচ্ছে প্রথম ভেক্টর, ধরে নাও পি ভেক্টর হচ্ছে প্রথম ভেক্টর, আর কিউ ভেক্টর এটা হচ্ছে আমাদের দ্বিতীয় ভেক্টর। এখন এই যে পি এবং কিউ, এদের মাঝখানে কি দেখো তো একটা কোণ আছে না? এই যে এই কোণটাকে বলা হয় আলফা। তাহলে আলফা হচ্ছে, এটা আলফা দিয়ে প্রকাশ করা হয়, ঠিক আছে? আলফা হচ্ছে ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ। তাহলে পি ভেক্টর মানে প্রথম ভেক্টর এবং কিউ ভেক্টর মানে দ্বিতীয় ভেক্টরের মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা। প্রশ্নে এটা দিয়ে দিবে, বা অনেক সময় এটাকেই বের করতে হয়। এবং এই যে টপিকটি, এটা এত গুরুত্বপূর্ণ, স্থির তড়িতে গেলে পাবা, তারপর হচ্ছে তরঙ্গতে গেলে পাবা, তারপর হচ্ছে আমাদের মানে বিভিন্ন অধ্যায়ে গেলে হচ্ছে তুমি এই টপিকটা হচ্ছে ঘুরে ফিরে তোমাদের কাছে আসবে। তো এটা অনেক গুরুত্বপূর্ণ একটা টপিক। তো আমাদের এখন এদের এই দুজনের, এই দুইটা ভেক্টরের ক্রিয়ায় লব্ধি কোন দিকে যাবে? কর্ণ বরাবর যাবে। তো আমরা কর্ণ বরাবর যে লব্ধিটা, সেটাকে আমরা এটা দিয়ে আঁকলাম, কালারটা একটু চেঞ্জ করে দিই। এই হচ্ছে ধরো আমাদের লব্ধি, এই লব্ধি, লব্ধি যাচ্ছে কর্ণ বরাবর। ধরে নাও লব্ধিটা হচ্ছে আর ভেক্টর, আর ভেক্টর। এখন তাহলে এই কর্ণটা আমরা কি বলছি? এটা সামান্তরিকের কর্ণ হবে। তো সামান্তরিকটা কিভাবে আমরা আঁকতে পারি? এই যে পি ভেক্টর, এই পি ভেক্টরের সমান্তরাল বাহু যদি আঁকি উপরের দিকে, তাহলে এইটাও কি পি ভেক্টর? এটা যদি পি হয়, এটাও তো পি।
আর এটা যদি কিউ হয়, এটা সমান্তরাল যদি আঁকি এখানে, তাহলে এটাও তো কিউ, তাই না? এটা যদি পি হয়, উপরেরটাও পি, সমান্তরাল বাহু, কিউ ভেক্টরের সমান্তরাল বাহু হচ্ছে এটা। এটাকে আমরা বলি ভেক্টরের শিফটিং, ভেক্টর শিফট করা, ভেক্টরের স্থানান্তর। ভেক্টর কিভাবে স্থানান্তর করা যায়, মানে এই ভেক্টরটাকে তুমি চাইলে এখানে আঁকতে পারো, এখানে আঁকতে পারো, মানে শিফট করা যায়। তো আমরা পি ভেক্টর এবং কিউ ভেক্টরকে শিফটিং করলাম। এখন মানে বর্ণনাটা আমি আর লিখছি না, মুখে বলে দিচ্ছি, তোমরা গুছিয়ে লিখে নিও। এরপরে কি করা হয়, এরপর হচ্ছে পি ভেক্টরের বর্ধিতাংশ নিলাম, ধরো পি ভেক্টরটাকে একটু বাড়ালাম এবং তার উপর লম্ব টানলাম, এই পি ভেক্টরকে বাড়িয়ে তার উপর লম্ব টানলাম, কাজ শেষ। এখন তাহলে আমাকে একটু বলো তো, এই যে আর ভেক্টরটা, এটা আমি কিভাবে বের করতে পারি? সমকোণী ত্রিভুজ দিয়ে বের করা যাবে না? কিভাবে বলো তো? এই যে এই জায়গাটা, এই পুরোটাকে একটা সমকোণী ত্রিভুজ না? আমি নাম দিই, নাম দিলে জিনিসটা তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। দেখো, ধরো এটাকে বললাম এ, এটাকে বললাম বি, এটাকে বললাম সি, আর আচ্ছা এটাকে ডি বলি, হ্যাঁ এটাকে বললাম ডি, এটাকে বললাম বি। তাহলে বলতো সমকোণী ত্রিভুজটার নাম কি? এ বি সি, এ বি সি সমকোণী ত্রিভুজ। তাহলে বলতো আমার দুইটা ভেক্টর পি ভেক্টর এবং কিউ ভেক্টর যে লব্ধি পাচ্ছ আর ভেক্টর, এটা আসলে এ বি সি সমকোণী ত্রিভুজের জন্য কি? অতিভুজ। আর এবিসি সমকোণী ত্রিভুজের অতিভুজ কিভাবে বের করা যায়? 9-10-এ পড়েছো, 7-8 থেকে পড়তেছো, পিথাগোরাসের সূত্র। পিথাগোরাসের সূত্র কি বলছে? অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে কোনোভাবে তুমি যদি লম্ব বিসি বের করতে পারো এবং ভূমি এ বির মান বের করতে পারো, তাহলে পিথাগোরাসের সূত্র ব্যবহার করে তুমি লব্ধি আর মানে অতিভুজ বের করতে পারবে। সিম্পল। তাহলে আসো আমরা এই জিনিসটা একটু খেয়াল করি। তো আমরা তাহলে লিখি এখানে বা চিত্রে, চিত্রে লিখে চিত্রে, চিত্রে ত্রিভুজ এবিসি সমকোণী ত্রিভুজে, সমকোণী ত্রিভুজে অতিভুজ সমান হচ্ছে পি ভেক্টর ও কিউ ভেক্টরের লব্ধি, লব্ধির সমান। মানে এবিসি সমকোণী ত্রিভুজের যে অতিভুজ সেটা পি কিউ এর লব্ধির সমান। তাহলে অতিভুজ সমকোণী ত্রিভুজে, আচ্ছা আরেকটু ডিটেলস লিখি, অতিভুজের নাম কি? এসি। অতিভুজ নাকি না, পরের লাইনে লিখি, একটু সাজিয়ে লিখি। অতিভুজ সমান হচ্ছে পি কিউ ও কিউ এর লব্ধি। তাহলে বা আমরা লিখতে পারি অতিভুজটা কি? আর ভেক্টর, সরি অতিভুজটা কি? এসি। তাহলে এসি সমান হচ্ছে পি ও কিউ ভেক্টর লব্ধি আর ভেক্টর, লব্ধির মান। কারণ লব্ধি বলে আর ভেক্টর, আর মান বলে কি? মডুলাস। তাহলে কোনো ভেক্টরকে মডুলাস করলে তীর চিহ্নটা থাকে না, আর ভেক্টর চিহ্নটা চলে যায়। তার মানে এসি সমান হচ্ছে আর, এসি সমান আর। তাহলে এখন আসো আমরা প্রমাণ করি। এই যে আর বের করবা, তোমার কি লাগবে? লম্ব লাগবে, ভূমি লাগবে। এখন ভূমির মান তুমি শুধু এডি অংশটা জানো, এডি অংশের মান কত? পি ভেক্টর। পি ভেক্টর মানে কি? পি ভেক্টর মডুলাস যদি বলো, তাহলে হচ্ছে আমাদের পি ভেক্টর সমান কি? পি ভেক্টর সমান হচ্ছে আমাদের পি, পি ভেক্টর মডুলাসের মান হচ্ছে পি। তাহলে এখন আমরা চিত্রটা একটু অ্যানালাইসিস করি। তাহলে দেখো, প্রথমে আমরা যদি এটা যে আলফা হয়, খেয়াল করি, এটা যে আলফা হয়, তাহলে এটাও কি বলতো? আলফা। সরি, আচ্ছা দেখো, এটা যে আলফা হয়, এটাও কিন্তু আলফা। কেন বলতো? অনুরূপ কোণ বলে, অনুরূপ কোণ বলে। তাহলে আমরা এইভাবে লিখতে পারি কিন্তু আমাদের
তাহলে দেখো তো, তাহলে এই ত্রিভুজটা নিয়ে যদি কাজ করো, বিসিডি, বিসিডি এই সমকোণী ত্রিভুজ, এটাও কিন্তু একটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজে বলতো এটা কি? এটা হচ্ছে লম্ব, এই জায়গাটা লম্ব, এটা হচ্ছে ভূমি, আর এই যে কিউ ভেক্টর এটা হচ্ছে অতিভুজ। তো তুমি যে লম্ব বের করতে চাও, ত্রিকোণমিতির সাহায্য নাও। লম্ব, লম্ব বাই অতিভুজ সাইন থিটা, তাহলে সাইন আলফা সমান কি লিখতে পারবা? লম্ব বাই অতিভুজ। তাহলে আমরা একটু লিখি। এখন ত্রিভুজ বিসিডি আমি প্রথম লম্ব বের করতে চাচ্ছি। তো লম্ব বের করতে গেলে সাইনের সূত্র লাগবে, সাইন আলফা সমান লম্ব বাই অতিভুজ। লম্ব কত? লম্ব হচ্ছে বিসি, আর অতিভুজ কত? সিডি। তাহলে বিসি বাই সিডি। তাহলে আমি কিন্তু বিসির মান বের করবো, লম্ব বের করবো। তাহলে বিসি সমান সিডি সাইন আলফা। তাহলে বিসি সমান সিডি কত? সিডি কিন্তু এখানে বের করছি, সিডি কত? সিডি হচ্ছে কিউ ভেক্টর। তাহলে আমি যেহেতু মান নিয়ে কাজ করবো, তাহলে সিডি কত? কিউ ভেক্টর মডুলাস। তাহলে আমাদের সিডি হচ্ছে কিউ ভেক্টর মডুলাস সাইন আলফা। অর্থাৎ আমরা এই সমকোণী ত্রিভুজটাতে, বিসিডি সমকোণী ত্রিভুজের লম্ব পেয়ে যাচ্ছি বিসি সমান কিউ সাইন আলফা। তাহলে আমার যে অতিভুজটা লাগবে আর, আর এর জন্য আমার কি লাগবে? লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। লম্বর মানটা কিন্তু আমরা পেয়ে গেছি, লম্ব হচ্ছে বিসি সমান কিউ সাইন আলফা। এখন আসো আমরা আবার ভূমি বের করি। তো ভূমি কিভাবে বের করবো? ভূমি বাই অতিভুজ কস থিটা। তাহলে আবার ত্রিভুজ বিসিডি এ তাহলে কস আলফার সূত্র, কস আলফা ভূমি বাই অতিভুজ। তো অতিভুজ তো সিডি, দেখো তো ভূমি কোনটা? ভূমি এটা না, বিডি। এই যে বিডি, ভূমি হচ্ছে বিডি, অতিভুজ হচ্ছে সিডি। তাহলে বিডি বাই সিডি, বিডি বাই সিডি। তাহলে আমরা লিখতে পারি বিডি সমান, বিডি সমান সিডি কস আলফা। বিডি সমান সিডির মান কত? কিউ ভেক্টর মডুলাস কস আলফা। তার মানে আমরা কিন্তু পেয়ে গেছি আমাদের যে ছোট সমকোণী ত্রিভুজ, সেই ত্রিভুজের ভূমি কিউ কস আলফা। আমাদের উদ্দেশ্য কি? আমরা বের করবো লব্ধি আর এর মান, যেটা হচ্ছে পুরো সমকোণী ত্রিভুজটার অতিভুজ, এবিসি সমকোণী ত্রিভুজের অতিভুজ। তাহলে এখন আমরা যা যা পাইছি সেটা আবার চিত্রে উপস্থাপন করি, তারপর আমরা সূত্র লিখব। দেখো, তাহলে এখন পর্যন্ত যা যা পাইছি সেটাকে আমি এখন যদি চিত্রে যদি উপস্থাপন করি, তাহলে আমাদের কাছে কি আসতেছে? খেয়াল করো, আমাদের কাছে আসতেছে এটা হচ্ছে পি ভেক্টর, যেটাকে আমরা পি ভেক্টর মডুলাস বলতেছি। পি ভেক্টর মডুলাস মানে কি? পি। এবং এটা হচ্ছে আমাদের কিউ ভেক্টর মডুলাস, যেটা মানে হচ্ছে কিউ। এবং এই পি ভেক্টর বা পি এর বিপরীত পাশে যদি একটা লম্ব, এই যে সমান্তরাল বাহু টানলে এটাও পি। আবার এটা কি? এটা হচ্ছে কিউ, এটা হচ্ছে কিউ। আমার বের করতে হবে আর। তাহলে এই হচ্ছে আমাদের আর, এটা হচ্ছে আর। তো আর ভেক্টর মডুলাস বের করব, মানে আর এর মান বের করব। তো আমরা এটাকে এইভাবে দেখাইছিলাম, ডট ডট দিয়ে, আবার উপর থেকে লম্ব টেনে দিছিলাম। এখন এগুলা মান তো আমি জানি, তাই না? তো আমরা লিখলাম এটা হচ্ছে এ, এটা ছিল ডি, এটা বি, এটা সি। এই পয়েন্টের নাম লাগবে না, কারণ এটা কোনো কাজে লাগে না। তাহলে দেখো, এটা যে আলফা হয়, এটাও আলফা, এটা ছিল আলফা, এবং এইটাও আলফা। ঠিক আছে, পুরোটা নিয়েই আলফা, এই জন্য এখানে এখন। তাহলে বিসি সমান কি পেয়েছো? কিউ সাইন আলফা। কিউ সাইন আলফা। আর বিডি সমান কি বের করেছি আমরা? কিউ কজ আলফা। ঠিক আছে, তাহলে
এখন আমাদের পুরো সমকোণী ত্রিভুজটা এবিসি সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজের জন্য আমরা লব্ধি বের করব, মানে অতিভুজ বের করব আর এর মান। এখন ত্রিভুজ এবিসি আমাদের অতিভুজ, আমরা আগে মানগুলো লিখে নিই। এসি সমান আর, ভেক্টর মডুলাস তার মানে আর। লম্ব লম্ব বিসি সমান কিউ সাইন আলফা, আর ভূমি ভূমি কিন্তু এই পুরোটা এবি, পুরোটা কিন্তু, তাহলে পুরোটা কি আছে, পি আছে। এবি সমান কি এডি প্লাস ডিবি বা বিডি বলতে পারো, বিডি। তো এডি কত পেয়েছো, পি, আর বিডি কত, কিউ কজ আলফা। আমি অনেক ডিটেলসে লিখতেছি, হ্যাঁ, যাতে করে বুঝতে অসুবিধা না হয়। তাহলে আমরা এই মানগুলো পেয়েছি। তাহলে পিথাগোরাসের সূত্র অনুযায়ী আমরা জানি অতিভুজ তার উপর স্কোয়ার সমান হচ্ছে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তো লম্ব হচ্ছে বিসি স্কোয়ার আর ভূমি হচ্ছে এবি স্কোয়ার। তাহলে বা আমার তো লাগবে এসি, তাহলে এসি সমান রুট ওভার বিসি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার। আহা, খুব বেশি জায়গা নাই তো, আচ্ছা সমস্যা নেই, লেখা যাবে। বা এসি সমান রুট ওভার, এখন এসি সমান কত, আর না, এসি সমান তো আর, তাহলে আর সমান রুট ওভার বিসি সমান কি পেয়েছি, বিসি সমান আমরা পেয়েছি কিউ সাইন আলফা। তাহলে কিউ সাইন আলফা হোল স্কোয়ার প্লাস এবি সমান কি পেয়েছি, পি প্লাস কিউ কজ আলফা হোল স্কোয়ার, এরকম পেয়েছি। তাহলে আমরা এখন একটু ডিফারেন্ট কালার দিয়ে লিখি যাতে পরে তোমাদের বুঝতে সুবিধা হয়। তাহলে বা আর সমান রুট ওভার, এটাকে কি লেখা যায়, কিউর উপর স্কোয়ার, মানে কি কিউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা, কিউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা প্লাস এটা কি লেখা যায়, পি প্লাস কিউ কজ আলফা এ প্লাস বি হোল স্কোয়ার না, তাহলে সূত্র কি হবে, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, এ স্কোয়ার মানে কি পি স্কোয়ার প্লাস টু এবি মানে কি টু পি কিউ কজ আলফা, টু পি কিউ কজ আলফা প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে কিউ স্কোয়ার কজ স্কোয়ার আলফা, এরকম। বা আর সমান, দেখো তো এখানে আছে কিউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা প্লাস কিউ স্কোয়ার কস স্কোয়ার আলফা। তো দুটার মধ্যে তুমি যে কিউ স্কোয়ার যদি কমন নাও তাহলে কি থাকতেছে, সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা। তো আমি লিখি, আহা, দেখো তাহলে দুটার মধ্যে আমাদের কিউ স্কোয়ার কমন নেওয়া যায়, তাহলে আমরা কি পাই, সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা প্লাস সাথে থাকতেছে পি স্কোয়ার প্লাস টু পি কিউ কজ আলফা। তো এইভাবে করে লাস্টে তুমি যে মানটা পাচ্ছ এটাই হচ্ছে লব্ধির সূত্র। কি পাচ্ছ বলো, পি স্কোয়ার আগে লিখো প্লাস এটা সমান কি সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার আলফা ইকুয়াল টু 1, এটা সমান 1, এই যে এই জায়গাটা সমান 1, তাহলে 1 কে কিউ স্কোয়ার দিয়ে গুণ করলে কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কজ আলফা। যারা হায়ার ম্যাথ চ্যাপ্টার 3 পড়েছো এসএসসিতে, এটা কিন্তু একটা ওই যে অ্যাপোলোনিয়াসের উপপাদ্য ছিল না, অ্যাপোলোনিয়াসের উপপাদ্য কিন্তু এটাই হচ্ছে আমাদের আসলে এইচএসসি লেভেলে ভেক্টরের দুটি ভেক্টরের লব্ধির মান নির্ণয়ের সূত্র, দুটি ভেক্টরের লব্ধির মান নির্ণয়ের সূত্র। তো এই সূত্রটা একদম ঠান্ডা মুখস্থ করবা, সবসময় যে পি কিউ দিয়ে আসবে ব্যাপারটা এরকম না, এম এন দিয়ে আসতে পারে, এক্স ওয়াই দিয়ে আসতে পারে, এ বি দিয়ে আসতে পারে। আর সূত্র হচ্ছে আর সমান যে দুইটা ভেক্টর রুট করবা, যে দুইটা ভেক্টর তাদের বর্গ সমষ্টির সাথে কি যোগ করবা, টু পি কিউ কজ আলফা, টু পি কিউ কজ আলফা। তো এই হচ্ছে আমাদের একদম তোমাদের এইচএসসি লেভেলে ফিজিক্সের প্রথম সূত্র বলা যায়।
এবং এটা খুবই গুরুত্বপূর্ণ একটা সূত্র, ঠিক আছে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সূত্র, ঠিক আছে। আর সমান √p² + q² + 2pq cos আলফা। তো আশা করি সবাই এটা বুঝতে পেরেছো। তো আমি আজকে কোন রকম আসলে ঘোষণা ছাড়াই ক্লাস নিচ্ছি, তো আস্তে আস্তে ক্লাস নিতে থাকি, দেখা যাক আস্তে আস্তে তোমাদের উপস্থিতি কেমন হয়। আচ্ছা, এখন আসো আমরা লব্ধির মান নির্ণয়ের মূল সূত্র তো শিখলাম, তাই না? মূল সূত্র কি? r সমান √p² + q² + 2pq cos আলফা। এখন এটা তো হচ্ছে দুইটা ভেক্টরের লব্ধির মান নির্ণয়ের সূত্র। তো আমরা এটা একটু লিখে রাখি। তো আমরা জানি, মানে ইতোমধ্যে আমরা জানলাম, দুটি ভেক্টরের লব্ধির মান নির্ণয়ের যে সূত্রটা শিখলাম সেটা হচ্ছে সাধারণ সূত্র, মানে সার্বজনীন সূত্র বলা যায় আর কি, মানে সকল জায়গায় ব্যবহার করা যায়। সাধারণ সূত্র শিখলাম। এই সাধারণ সূত্র হচ্ছে r সমান √p² + q² + 2pq cos আলফা। এটা হচ্ছে আমাদের সাধারণ সূত্র। এখন একটু অসাধারণে যাই নাকি? অসাধারণ বলতে এই সাধারণ সূত্র থেকে তুমি কিভাবে, কখন তুমি লব্ধির সর্বোচ্চ মান পেতে পারো। লব্ধির সর্বোচ্চ মান মানে হচ্ছে, ধরো তুমি দুইটা বল প্রয়োগ করছো কারোর উপর, ওই যে করিম মিয়ার কথায় আবার চলে যাই, তো করিম মিয়ার দুই বউ কিভাবে টানলে করিম সবচেয়ে বেশি বল অনুভব করবে? ব্যাপারটা হচ্ছে দুইজন যদি একই দিকে টানে। মনে করো আমাকে তুমি টানছো এইদিকে, তোমার আরেক ফ্রেন্ড টানছে এই যে এইদিকে পেছনের দিকে, দুইজনেরই বলই সমান 5 নিউটন। তুমি টানছো এইদিকে 5 নিউটন, ধরো তুমি টানছো এইদিকে 5 নিউটন, তোমার ফ্রেন্ড টানছে এইদিকে 5 নিউটন। তাহলে কি আমি কোথাও যাব? কোনো দিকে যাব না, কারণ দুই দিকের বল সমান। এটা হতে পারে খুব টানের কারণে আমার এই হাত ছিঁড়ে একজনের কাছে চলে যেতে পারে, আর এক হাত ছিঁড়ে আরেকজনের কাছে চলে যেতে পারে, বাট আমি কিন্তু কোনো দিকে যাবো না। বাট যদি ও যদি আমাকে টানে, এদিকের হাত যদি টানে 10 নিউটন, ও যদি টানে 5 নিউটন, তাহলে আমি এদিকে যাবো, 10-এর দিকে যাবো। বাট 10 নিউটনের দিকে আমি কিন্তু 10 নিউটন বল পাবো না, কারণ 5 নিউটন এদিকে মাইনাস হয়ে গেছে, মানে আমি যাবো 5 নিউটন বলে হচ্ছে যাব, বাকি 5 নিউটন কিন্তু লস। তো আমরা বলতে পারি লব্ধির সর্বোচ্চ মান কখন পাবো? যদি দুটি ভেক্টর একই দিকে ক্রিয়া করে। যদি দুটি ভেক্টর একই দিকে ক্রিয়া করে তাহলে হচ্ছে আমরা লব্ধির সর্বোচ্চ মান পাবো। আচ্ছা, তো আমি উপরে জায়গা ছিল না, যার জন্য একটা জিনিস আসলে লেখাটা একটু সমস্যা হয়ে গেছে।
আমার আসলে এখানে লব্ধির দিক নির্ণয় করতে হবে। লব্ধির দিক নির্ণয়ের একটা ব্যাপার আছে। তো লব্ধির দিক নির্ণয়টা কোথায় দেখানো যায়? সর্বোচ্চ, সর্বনিম্ন। আচ্ছা, আচ্ছা লব্ধির দিকটা আগে একটু দেখাই ফেলি, হ্যাঁ, তারপরে হচ্ছে ইয়া করি। লব্ধির দিকটা এখন অন্য জায়গায় দেখাই দিচ্ছি, পরে হচ্ছে আমি পিডিএফ আমি এটা এড করে দিব, ঠিক আছে? দিকটা আমি আপাতত এইখানে দেখাই দিই আলাদাভাবে। তো দেখো, লব্ধির দিক নির্ণয়। তো দেখো, লব্ধির দিক, লব্ধির দিক নির্ণয় মানে লব্ধিটা কোন দিকে যাবে এই দিকটা তুমি কিভাবে বের করবা? এটা ওখানে যেহেতু জায়গা নেই, আমি এই পাশে দেখাই। হ্যাঁ, আচ্ছা, তাহলে তোমাদেরকে আমি আবার দেখাই। মনে করো এটা একটা ভেক্টর ছিল, এটা হচ্ছে কিউ ভেক্টর। তো তাদের লব্ধি জানে কোন দিকে গিয়েছে? লব্ধি গিয়েছে দুজনের এই যে কর্ণ বরাবর, কর্ণ বরাবর। তারপর জানি কি করছিলা, এই যে পি ভেক্টর, এটা হচ্ছে পি ভেক্টর, এটা হচ্ছে কিউ ভেক্টর, এটা হচ্ছে লব্ধি আর ভেক্টর। তো এই যে পি ভেক্টর, কিউ ভেক্টর, এটা হচ্ছে লব্ধি আর ভেক্টর। তারপরে কি করেছিলাম, এই যে পি ভেক্টরের সমান্তরাল এই যে পি ভেক্টর, কিউ ভেক্টরের সমান্তরাল এই যে কিউ ভেক্টর। তাহলে এটা পি ভেক্টর, এটাও পি ভেক্টর, এটা কিউ ভেক্টর, এটাও কিউ ভেক্টর। তারপর এখানে এই যে লম্ব টেনেছিলাম, এই যে এখানে বাহু বর্ধিত করি। তো আমাদের এটা ছিল আলফা, এই পুরোটা, তাহলে এইটাও আলফা। এখন কথা হচ্ছে লব্ধির দিক বের করবা। তো লব্ধির দিক কোনটা? লব্ধির দিক হচ্ছে মানে আর ভেক্টরটা পি ভেক্টরের সাথে বা কিউ ভেক্টরের সাথে কত কোণে আছে। তো আমরা লব্ধির দিকটা যে কোনো একটা ভেক্টরের সাথে ধরবো। তাহলে আমরা ধরি লব্ধি আর ভেক্টর আমরা ধরে নিচ্ছি পি ভেক্টরের সাথে, পি ভেক্টরের সাথে থিটা কোণ তৈরি করেছে। এই কোণটা ধরো থিটা, পি ভেক্টরের সাথে থিটা কোণ ধরেছে। এবং একটা কথা সবসময় মনে রাখবা, আলফা থেকে থিটা সবসময় ছোট হয়, সব সময় মনে রাখবা, ঠিক আছে? সব সময় মনে রাখবা। তো লিখে রাখি, মনে রাখবে মানে দুটি ভেক্টরের মধ্যবর্তী যে কোণ আলফা, এটা সব সময় বড় হয় লব্ধির সাথে কোনো একটা ভেক্টরের কোণের থেকে। থিটা হচ্ছে কি লব্ধি ভেক্টরের সাথে যে কোনো একটা ভেক্টরের কোণ, আর আলফা হচ্ছে কি প্রথম যে দুইটা ভেক্টর ছিল সেই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ। এই জিনিসটা নদী নৌকার কনসেপ্টে খুব কাজে লাগবে। তাহলে ধরি লব্ধি আর পি এর সাথে থিটা কোণ, থিটা কোণ উৎপন্ন করে, উৎপন্ন করে লব্ধি আর পি এর সাথে থিটা কোণ উৎপন্ন করে। তাহলে আমাদের এটা যদি থিটা কোণ তৈরি করে, অলরেডি এখানে কি পড়ছিলা, এটা সমান কি ছিল জানে? এটা সমান ছিল কিউ সাইন আলফা, আর এটা সমান যেন কি ছিল কিউ কজ আলফা। নামগুলো যদি দিয়ে দেই, এটা ছিল এ, এটা ছিল ডি, এটা ছিল বি, এটা ছিল সি। তাহলে এটা যদি থিটা হয়, পুরো সমকোণী ত্রিভুজটা কি এবিসি সমকোণী ত্রিভুজ। এই যে এই ত্রিভুজটা, এই যে এটা কথা বুঝিনি, যে এই ত্রিভুজটা এটা হচ্ছে কি এবিসি সমকোণী ত্রিভুজ। তাহলে এবিসি সমকোণী ত্রিভুজে এটা যদি থিটা হয়, তাহলে থিটা আমরা কি দিয়ে বের করতে পারি? থিটার মান tan থিটা দিয়ে করা যায়, লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। তাহলে আমরা লিখি এবিসি সমকোণী ত্রিভুজে, চিত্রে এবিসি সমকোণী ত্রিভুজে tan থিটা যদি বের করি,
লম্ব হচ্ছে ভূমি, লম্ব হচ্ছে বিসি, ভূমি হচ্ছে এবি। এই থিটাটাই হচ্ছে লব্ধির দিক। তার টেন থিটা সমান বিসি কত? বিসি হচ্ছে কিউ সাইন আলফা, আর এবি কত? পি প্লাস কিউ কজ আলফা। তাহলে এখান থেকে ফাইনালি আমরা লিখতে পারি থিটার মান তাহলে সুতরাং থিটা সমান টেন যদি এই পাশে চলে আসে টেন ইনভার্স হয়ে যাবে টেন ইনভার্স কিউ সাইন আলফা বাই পি প্লাস কিউ কজ আলফা। এটাই হচ্ছে আমাদের লব্ধির দিক নির্ণয়ের সূত্র। এটা হচ্ছে লব্ধির দিক নির্ণয়ের সূত্র। এখন এসে একটু খেয়াল করবেন। আচ্ছা আগে লিখে রাখি, এটা হচ্ছে দুটি ভেক্টরের লব্ধির দিক নির্ণয়ের সূত্র। এটা হচ্ছে লব্ধির দিক। তো একটু আগে আমরা লব্ধির মান নির্ণয়ের সূত্র করেছি কি, আর সমান রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কজ আলফা। মানের ক্ষেত্রে আলফা লাগে, আর দিকের ক্ষেত্রে কিন্তু থিটা বের করতে হয়। এখানেও আলফা আছে, বাট থিটার মান হচ্ছে দিক, দিক হচ্ছে থিটা। এখন আমরা একটু খেয়াল করি তো, যদি থিটাটা এদিকে না হয়ে যদি কিউর সাথে থাকতো, কি বললাম, থিটাটা যদি এইদিকে না হয়ে যদি কিউর সাথে থাকতো তাহলে কি হতো? চলো তো দেখি, আমি আবার একটু চিত্রটি একটু আঁকি, তোমাদের দেখাই, একটু ভালো করে দেখাই, কারণ এটা বোঝা অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস। দেখো, এটা হচ্ছে আর ভেক্টর, পি ভেক্টরের সমান্তরাল ভেক্টর, কিউ ভেক্টরের সমান্তরাল ভেক্টর। এই এখন কি বললাম, থিটাটা হচ্ছে এ এর সাথে, কিউর সাথে, থিটাটা হচ্ছে কিউ ভেক্টরের সাথে। এখন আর পি ভেক্টরের সাথে না, বরং থিটাটা হচ্ছে কিউ ভেক্টরের সাথে। এখন থিটাটা যদি কিউ ভেক্টরের সাথে হয়, একটু কষ্ট করে যেটা করবেন, ত্রিভুজটাকে উপরের দিক থেকে চিন্তা করবেন। মানে এই যে বাহুগুলো বর্ধিত করছিল না, এটা এই দিক দিয়ে বর্ধিত করে দাও, এইভাবে। তাহলে এটা যদি কিউ সাইন আলফা হয়, এই ক্ষেত্রে এটা কি হবে, এই জায়গাটা হবে কিউ সাইন আলফা, কিউ সাইন আলফা। আর এটা কি হবে, এটা হবে কিউ কজ আলফা, কারণ এটা ছিল কিউ কজ আলফা। তো মনে করো এটা হচ্ছে এ, এটা ডি, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। তাহলে এটাকে তুমি কি বলতে পারো, এটা হচ্ছে পি, এটা হচ্ছে বি, আর এটা হচ্ছে সি। এখন কিন্তু থিটা এটা, ঠিক আছে, এখন থিটা হচ্ছে এটা। তাহলে থিটা এটা হলে ঠিক লিখলাম, না 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 না, সরি 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 সরি, এরকম না, এরকম না, এরকম না। আচ্ছা আমি এইভাবে বলে দিই, দেখো সহজভাবে বলে দিই। তোমার যদি কোনটা যদি থিটার সাথে হয়, আবার ধরি আর ভেক্টর এখন কিউ ভেক্টরের সাথে, কিউ ভেক্টরের সাথে থিটা কোণ, থিটা কোণে বা থিটা কোণ উৎপন্ন করে, থিটা কোণ উৎপন্ন করে। তাহলে আর যদি কিউর সাথে যদি থিটা কোণ উৎপন্ন করে, তাহলে সেই ক্ষেত্রে
আমাদের সূত্রে ডিফারেন্সটা কি আসবে সেটা একটু খেয়াল রেখে হয়, তাইলেই হবে। সেই ক্ষেত্রে আমাদের tan থিটা হবে আমাদের কিউ থিটার সাথে কোণ না, তাহলে থিটার সাথে কোণ হলে কিউ হবে নিচে, উপরে হবে পি সাইন আলফা প্লাস পি কজ আলফা। উল্টা কিভাবে আসছে আমি বলি। এখন দুইটা সূত্রকে এখন একসাথে একটু মিলিয়ে লিখি, তাহলে কম্পেয়ার করতে সহজ হবে। দেখো একটু ভুলিয়ে ফেলছি, দুটো একসাথে লিখি তাহলে ক্লিয়ার হবে। দেখো আবার একটু লিখি, আবার একটু চিত্রটা আঁকি, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে আর ভেক্টর লব্ধি, এটা হচ্ছে আর ভেক্টর, এটা হচ্ছে পি, এটা হচ্ছে কিউ, এটা পি, এটা কিউ। দেখো যদি এইভাবে মনে রাখবা, খেয়াল রাখবে এইভাবে, যদি পি এর সাথে থিটা হয়, যদি পি এর সাথে থিটা হয় তাহলে চিত্রটা হবে এরকম। তাহলে সেক্ষেত্রে থিটা সমান হবে, লব্ধির দিক হবে tan ইনভার্স পি এর সাথে হলে পি নিচে বসবে একা, আর উপরে বসবে কিউ সাইন আলফা আকারে, আর নিচে বসবে কজ আলফা আকারে, কিউ কজ আলফা। আর যদি চিত্রটা এমন হয় যে না আমাদের হচ্ছে পি এর সাথে কোণ না, বরং কোণটা হচ্ছে কিউ এর সাথে, এটাকে ধরো আমরা বললাম থিটা প্রাইম, আচ্ছা এটাকেও থিটা বলি, কিউ এর সাথে থিটা, তাহলে সেই ক্ষেত্রে আমাদের থিটার মান আসবে tan ইনভার্স কিউর সাথে কোণ, তাহলে কিউ বসবে নিচে একা, উপরে হবে পি সাইন আলফা আর নিচে হবে পি কজ আলফা। তো একটু ছন্দ দিয়ে মনে রেখে দিই, তাহলে হচ্ছে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। দেখো তাহলে দুইটা শর্ত থেকে আমরা একটা কমন জিনিস পাই, কি পাই বলতো? দুইটা জিনিস থেকে একটা জিনিস কিন্তু খেয়াল করা যায়। দেখো লব্ধি আরটা যে ভেক্টরের সাথে কোণ তৈরি করে, থিটা যার সাথে হয় সে কিন্তু নিচে একা বসে, তার সাথে কিন্তু সাইন কস থাকে না। আর যে ভেক্টরের সাথে কোণ তৈরি করে না সে সাইন বাই কজ আকারে বসে। কেন? tan থিটা সমান কি সাইন থিটা বাই কস থিটা না? তাহলে সাইন বাই কজ আকারে বসবে। তাহলে এখান থেকে আমরা একটা সুন্দর ছন্দ মিলাইতে পারি। ছন্দটা হচ্ছে এরকম, পি ভেক্টর এবং কিউ ভেক্টরের মধ্যে যার সাথে অ্যাঙ্গেলটা ক্রিয়েট হচ্ছে, থিটা তৈরি হচ্ছে, সে কিন্তু নিচে সিঙ্গেল বসতেছে। দেখো নিচে একা বসতেছে, এখানে পি এর সাথে কোণ তৈরি হয়েছে, পি এখানে একা বসছে, এখানে কিউর সাথে কোণ তৈরি হয়েছে, কিউ নিচে একা বসছে। তো এখান থেকে আমরা বলতে পারি, মনে রাখবে যার সাথে অ্যাঙ্গেল সে নিচে সিঙ্গেল। এই ছন্দটা মনে রাখলে আসলে তোমরা এই লব্ধির মানের লব্ধির দিক নির্ণয়ের সূত্রটা খুব সহজেই পরীক্ষায় লিখতে পারবা। যার সাথে অ্যাঙ্গেল সে নিচে সিঙ্গেল। তো যে না বুঝো আমি আরেকটা দেখাই, আমি এখন এবি দিয়ে দেখাই। মনে করো এটা এ ভেক্টর, এটা ভি ভেক্টর, এটা মনে করো এ ভেক্টর, এটা হচ্ছে বি ভেক্টর, এটা এ এটা বি। তাহলে এটা এ এটা বি, তাই না? ওকে, আর কোনটা? আর হচ্ছে এটা, এটা হচ্ছে লব্ধি এ এবং বি এর লব্ধি। তাহলে এখন ধরো কোনটা আছে এর সাথে, এর সাথে থিটা কোণ তৈরি করছে আর, তাহলে এটার জন্য থিটার মান কত হবে? এটার জন্য থিটার মান হবে tan ইনভার্স, কার সাথে অ্যাঙ্গেল ক্রিয়েট করছে? এর সাথে। কি বলছিলাম? যার সাথে অ্যাঙ্গেল সে নিচে সিঙ্গেল, তাহলে এ নিচে সিঙ্গেল। আর বি কিভাবে বসবে? উপরে সাইন আলফা আর নিচে কস আলফা। আশা করি বুঝতে পেরেছ। আবার সেম জিনিসটা যদি আমরা এইভাবে দেখাই, এদিকে
এখন বুঝবা, সহজেই বুঝবা। দেখো যদি আমরা এইভাবে দেখাই, এই কোণটা এর সাথে না, বরং কার সাথে? বি এর সাথে। থিটা হচ্ছে বি এর সাথে, তাহলে বি এর সাথে অ্যাঙ্গেল ক্রিয়েট করছে, তাহলে বি বসবে নিচে সিঙ্গেল, আর এ বসবে সাইন আলফা কস আলফা আকারে। ঠিক আছে, তাহলে খেয়াল করো, যার সাথে অ্যাঙ্গেল সে নিচে সিঙ্গেল। তো আশা করি আমরা এই অ্যাঙ্গেল সিঙ্গেলের ব্যাপার বুঝতে পারছি। আর তোমরা সবসময় চেষ্টা করবা, মানে স্কুল, এই যে কলেজ লাইফ, ভার্সিটি লাইফ, এগুলোতে আসলে যত বেশি সিঙ্গেল থাকা যায় ততই ভালো। হ্যাঁ, যার সাথে অ্যাঙ্গেল সে নিচে সিঙ্গেল। সবসময় লব্ধির দিকে কাজ করবা, লব্ধির সাথে থাকবা। লব্ধি মানে কি জানো? লব্ধি মানে হচ্ছে একটা গ্রুপের সাথে থাকা, সবসময় বেশি মানুষের সাথে থাকবা, একাকে থাকবে না। একা থাকলে হচ্ছে তোমার ভূতে ধরবে, ভূতে ধরলে তোমার জীবনে লভ চলে আসবে। এই যে LOV, লভ, এই লভ যাতে না আসে জীবনে। ঠিক আছে, এই লভ আসলে সবকিছু লস হয়ে যাবে। এটা আসলে লাভ না, এটা হচ্ছে লস। ঠিক আছে, তো লস করা যাবে না। সবসময় অ্যাঙ্গেল ক্রিয়েট করে থাকবা, সিঙ্গেল থাকবা। ঠিক আছে, পড়াশোনায় ফোকাস করবা। দেখো তাহলে এই হচ্ছে আমাদের অ্যাঙ্গেল সিঙ্গেলের ব্যাপার। ঠিক আছে, তা আশা করি আমরা লব্ধির দিক বুঝতে পেরেছি। বিষয়টা বুঝতে পেরেছি। তা আমরা লব্ধির মান দেখলাম এবং লব্ধির দিক দেখলাম। এই জিনিসটা আমি পরে ইনক্লুড করে দিব। ঠিক আছে, এই PDF এর সাথে ওটা অ্যাড করে দিব। তাহলে দেখো, তাহলে আমরা লব্ধির মানের সূত্র কি? এইটা মান হচ্ছে আর সমান, আমার বাসা পেয়েছি, এটা খেপছে কেন? দেখো তাহলে লব্ধির মান নির্ণয়ের সূত্র হচ্ছে, সাধারণ সূত্র হচ্ছে আর সমান, এখানে ছিলাম আমরা, তাই না, √p² + q² + 2pq cos আলফা। এটা হচ্ছে লব্ধির মান নির্ণয়ের সাধারণ সূত্র। এখন আমরা এই সাধারণ সূত্র থেকে লব্ধির সর্বোচ্চ মান কিভাবে নির্ণয় করতে হয় সেটা একটু শিখি। কিভাবে আমরা লব্ধির সর্বোচ্চ মান নির্ণয় করতে পারি সেটা একটু শিখি। দেখো, লব্ধির সর্বোচ্চ মান নির্ণয় করবা তুমি। তো লব্ধির সর্বোচ্চ মান নির্ণয় করতে গেলে কি করতে হবে? লব্ধির সর্বোচ্চ মান কখন কাজ করে? একটু আগে আমরা বলছি যে যদি দুটি ভেক্টর একই দিকে ক্রিয়া করে। দুটি ভেক্টর যদি একই দিকে ক্রিয়া করে তাহলে আমাদের লব্ধির মানটা সর্বোচ্চ হয়। এখন দুইটা ভেক্টর একই দিকে ক্রিয়া করার মানে কি? এটাও এই দিকে ক্রিয়া করতেছে, আবার এই ভেক্টরটি এদিকে ক্রিয়া করতেছে। দুইটা ভেক্টর যদি একই দিকে ক্রিয়া করে তাহলে তাদেরকে আমরা বলি সমান্তরাল। এবং কি ধরনের সমান্তরাল? তারা একই দিকে বা একইমুখী, অর্থাৎ তারা হচ্ছে সমমুখী সমান্তরাল। দুটি ভেক্টর সমমুখী সমান্তরাল। দুটি ভেক্টর যদি সমমুখী সমান্তরাল হয় তাহলে তাদের মধ্যবর্তী কোণ আলফা, দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ আলফার মান সমমুখী সমান্তরাল হলে 0 ডিগ্রি হয়। একই দিকে ক্রিয়া করতেছে, একই দিকে ক্রিয়া করলে আলফা মান 0 ডিগ্রি। তাহলে বলতো দুটি ভেক্টর কখন সর্বোচ্চ মান দিবে? দুটি ভেক্টর লব্ধি কখন সর্বোচ্চ হবে? যদি ভেক্টর দ্বয় সমমুখী সমান্তরাল হয় বা একই দিকে ক্রিয়া করে। তাহলে আমরা লিখি, যদি শর্ত কি? শর্ত হচ্ছে যদি ভেক্টর দ্বয় একই দিকে ক্রিয়াশীল হয়। একই দিকে ক্রিয়াশীল হওয়ার মানে কি? অর্থাৎ সমমুখী সমান্তরাল হয়। অর্থাৎ সমমুখী সমান্তরাল। সমমুখী সমান্তরাল কখন হয়? যখন আলফা = 0 ডিগ্রি। থিটা তো হচ্ছে লব্ধির সাথে কোনো ভেক্টরের কোণ, আলফা হচ্ছে দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ, 0 ডিগ্রি হয়। তখন আমরা বলবো দুটি ভেক্টর সর্বোচ্চ লব্ধির মান দিবে। ঠিক আছে, দুটি ভেক্টরে সর্বোচ্চ লব্ধির মান আসবে। তো আমরা দুটি ভেক্টর নিই। একটা ধরে নিলাম পি ভেক্টর, দেখালাম এটা পি ভেক্টর, এবং কিউ ভেক্টরটা ওই দিকে নিলাম, মানে একজন লোককে তার দুই বউ একই দিকে টানতেছে। করিম মিয়াকে তার দুই বউ একই দিকে টানছে। তাহলে একই দিকে টানলে সেই ক্ষেত্রে তাদের এই যে আলফা, এই যে এটা, এই কোণটা, এই যে এটা হচ্ছে আলফা। আলফা কত আসবে? 0 ডিগ্রি আসবে। এবং সেই ক্ষেত্রে আমরা সর্বোচ্চ মান পাবো।
এবং এই দিক করতে হবে, এটার দিকের জন্য কি আলাদাভাবে ভাইয়া থিটা মান বের করতে হবে? ওই যে আমরা থিটা সমান টেন ইনভার্স যার সাথে অ্যাঙ্গেল সে নিচে সিঙ্গেল, এগুলো যে বের করছি এগুলো কি লাগবে না। কারণ দুটি ভেক্টর যদি একই দিকে ক্রিয়া করে তাহলে লব্ধিটা ওই দিকেই হবে। মানে আমাকে যদি দুইজন যদি একই দিকে টানে, আমি কোন দিকে যাব? ওরা যেদিকে টানছে সেদিকেই যাব, এখানে আলাদাভাবে থিটা বের করা কিছু নাই। ঠিক আছে, তাহলে আমরা এটা এইভাবে লিখতে পারি। এক্ষেত্রে লব্ধির মান হবে সর্বোচ্চ। এক্ষেত্রে আমরা ফলাফল দিয়ে লিখি, ফলাফলটা কি হবে? এক্ষেত্রে লব্ধির মান হবে সর্বোচ্চ বা ম্যাক্সিমাম, মানে আমরা আর ম্যাক্স পাবো, আর ম্যাক্সিমাম পাবো। এবং লব্ধির দিক হবে ভেক্টর দ্বয়ের দিকে। ভেক্টর দ্বয় কারা? পি এবং কিউ ভেক্টর যেদিকে সেদিকে। লব্ধির দিক হবে ভেক্টর দ্বয় পি ভেক্টর ও কিউ ভেক্টর এর দিকে। তার মানে পি ভেক্টর কিউ ভেক্টর এদিকে কাজ করছে, তার মানে লব্ধিটাও আর ম্যাক্সটাও এদিকে কাজ করবে। ঠিক আছে, আচ্ছা আজকে খুব বেশি যাব না, হ্যাঁ প্রথম ক্লাস তো, প্লাস হচ্ছে খুব বেশি যাওয়ার ইচ্ছা ছিল, বাসার পিচিটা খেপে গেছে, এখন সাউন্ড হচ্ছে বোঝা যাচ্ছে। তা আজকে বেশি যাব না, আমরা এই যে সূত্রগুলা পড়ে আজকে শেষ করে দিব। আচ্ছা এখন দেখো, তাহলে আমাদের এই ক্ষেত্রে আমাদের সূত্র কি হবে? সূত্রটা লিখি তো। এই ক্ষেত্রে আমাদের সূত্র কি হবে? সূত্র লেখার কি জায়গা হবে না? আমি কি করলাম, এটা সবগুলোর জন্য এত কম স্লাইড কেন রাখলাম? 2টা স্লাইড রাখা উচিত ছিল। আচ্ছা দেখো, তাহলে এই ক্ষেত্রে আমাদের মানটা আমরা এদিকে লিখি, এখানে করে দিই, হ্যাঁ এখানে বক্স করে মানটা দিয়ে দিই। এই ক্ষেত্রে আমাদের আর ম্যাক্স হবে, মানে আর এর সাধারণ সূত্র কি? পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos আলফা। তো আলফার জায়গায় কি বসাবা? 0 ডিগ্রি, তাই না? cos 0 এর মান কত? 1। ক্যালকুলেটরে বসালে তাহলে সমান কি আসবে? √p স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq। তো cos 0 ডিগ্রি মান তো 1, তাহলে 1 তো আর লেখার দরকার নাই, 2pq এর সাথে 1 গুণ করলে 2pq হয়। তাহলে দেখো তো সূত্রটা কি হচ্ছে? a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, তার মানে কি p প্লাস কিউ হোল স্কোয়ার √। তাহলে সুতরাং লব্ধি সর্বোচ্চ মানের সূত্র কি? p প্লাস কিউ। ঠিক আছে, আর ম্যাক্স সমান, কারণ কি স্কোয়ার রুটে কাটা, তাহলে সমান দিয়ে তুমি কি পাচ্ছ? p প্লাস কিউ। তো এখান থেকে তুমি বলতে পারো, অর্থাৎ আমাদের যে লব্ধি সর্বোচ্চ মান আর ম্যাক্সিমাম, দুটি ভেক্টর লব্ধি সর্বোচ্চ মান কখন পাবো? যখন আলফা ইকুয়াল টু 0 ডিগ্রি, অর্থাৎ দুটা ভেক্টর একই দিকে ক্রিয়া করতে হবে বা সমমুখী সমান্তরাল হতে হবে। সেই ক্ষেত্রে লব্ধি সর্বোচ্চ মান হবে ওই দুইটা ভেক্টরের যোগফলের সমান, আর ম্যাক্স ইকুয়াল টু পি প্লাস কিউ। ঠিক আছে, তো আশা করি আমরা বুঝতে পেরেছি, আর ম্যাক্স ইকুয়াল টু পি প্লাস কিউ। তো এই হচ্ছে আমাদের দুইটা ভেক্টর একই দিকে ক্রিয়াশীল হলে তাদের ক্রিয়ার ফলে যে লব্ধি তৈরি হবে সেই লব্ধির মানের সূত্র। আচ্ছা এখন বলতে পারো এখানে ভাই লব্ধির দিকের সূত্র লাগবে না, থিটা বের করতে হবে না ওই যে আগের মতো টেন ইনভার্স যার সাথে অ্যাঙ্গেল সে নিচে সিঙ্গেল? না, এই ক্ষেত্রে লাগবে না। কেন? কারণ হচ্ছে দুটো জিনিসের ক্ষেত্রে লাগে না বলে দিই। একটা হচ্ছে যদি লব্ধির সর্বোচ্চ মান বের করো, আর একটা হচ্ছে যদি লব্ধির সর্বনিম্ন মান বের করো। কারণ লব্ধির সর্বনিম্ন মান তখন পাবা যদি দুইটা ভেক্টর বিপরীত দিকে কাজ করে, সম্পূর্ণ বিপরীত দিকে কাজ করে। মানে 0 ডিগ্রি, আলফা মান যদি 0 ডিগ্রি হয়, আর এখনই একটু পরে স্লাইডে দেখবো আমরা লব্ধির সর্বনিম্ন মিনিমাম হয় যখন আলফা মান 180 ডিগ্রি। এখানে তো সরাসরি 0 ডিগ্রি আর 80 ডিগ্রি বলেই দিছে, এই দুই ক্ষেত্রে আসলে থিটা মান বের করতে হয় না। আরেকটা আছে, সেটা হচ্ছে দুইটা ভেক্টর যদি পরস্পর
90 ডিগ্রি কোণে যদি ক্রিয়াশীল হয়। তো এই জন্য এখানে থিটা মান আলাদাভাবে বের করার কোনো প্রয়োজন নেই। দুটো ভেক্টর যদি একই দিকে ক্রিয়া করে তাহলে লব্ধির দিকটা কোন দিকে হবে? দুটো ভেক্টর যেদিকে ক্রিয়া করছে সেদিকেই হবে। তো এখানে তো আলাদাভাবে কার সাথে কত ডিগ্রি কোণ তৈরি করছে সেটা বলার দরকার নেই, কারণ দুইটা ভেক্টর যেদিকে লব্ধিও সেদিকে। অর্থাৎ আর ভেক্টরটা কিন্তু পি ভেক্টর এবং কিউ ভেক্টরের দিকেই হচ্ছে, অর্থাৎ এখানে কিন্তু আমাদের দিকের কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ এক্ষেত্রে আমাদের দিক আলাদাভাবে বের করতে হবে না। ঠিক আছে, মানে এই ক্ষেত্রে আমাদের দুইটা ভেক্টর ক্রিয়ার কারণে আমাদের যে লব্ধি, এই যে আর ভেক্টর, এই আর ভেক্টরটা আসলে আমাদের কোন দিকে কাজ করবে? দুইটা ভেক্টর যেদিকে সেদিকেই কাজ করবে। ঠিক আছে, আচ্ছা, তো এখন আমরা আসলে দেখি লব্ধির সর্বনিম্ন মান। লব্ধির সর্বনিম্ন মান কিভাবে নির্ণয় করব, চলো দেখি। আচ্ছা দেখো, লব্ধির সর্বনিম্ন মান, লব্ধির সর্বনিম্ন মান নির্ণয়। দুইটা ভেক্টর আমি অলরেডি বলে ফেলছি, দুইটা ভেক্টর কখন সর্বনিম্ন মান দিবে? যদি তারা পরস্পর বিপরীত দিকে ক্রিয়া করে। তাহলে আমরা লিখি, যদি শর্ত যদি দুটি ভেক্টর বিপরীত দিকে ক্রিয়াশীল হয়, বিপরীত দিকে ক্রিয়াশীল হয়, অর্থাৎ বিপরীত দিকে ক্রিয়াশীল হওয়ার মানে কি? বিপরীত দিকে ক্রিয়াশীল হওয়ার মানে হচ্ছে, ধরো পি ভেক্টরটা এদিকে ক্রিয়াশীল হলো, পি ভেক্টর, আর ধরো কিউ ভেক্টরটা এটা এইদিকে ক্রিয়াশীল হলো, কিউ ভেক্টর। তাহলে কি তারা পরস্পর বিপরীত দিকে ক্রিয়াশীল হচ্ছে না? যেখানে বিন্দুটা মনে করো এটা, তাহলে এদের মধ্যবর্তী কোণ কত হবে? 180 ডিগ্রি সরল কোণ। এবং তারা কিন্তু এটাও সমান্তরাল, বাট এটাকে বলে বিপরীতমুখী সমান্তরাল। ওটা ছিল সমমুখী, এটা হচ্ছে বিপরীতমুখী সমান্তরাল। অর্থাৎ ভেক্টর দ্বয় বিপরীতমুখী সমান্তরাল হয়, বিপরীতমুখী সমান্তরাল। বিপরীতমুখী সমান্তরালের সূত্র কি? শর্ত কি? আলফা ইকুয়াল টু 180 ডিগ্রি হতে হবে, সমান্তরাল হয়। তাহলে আমরা সর্বনিম্ন মান পাবো। ঠিক আছে, তাহলে আমরা লব্ধি, তাদের যে লব্ধি পাবো সেটা সর্বনিম্ন হবে। এখন ব্যাপার হচ্ছে এটার দিক কোন দিকে হবে। মনে করো আমাকে একজন এদিকে টানতেছে, একজন এদিকে টানতেছে, কোন দিকে যাব? যে জোরে টানবে। তাহলে দিক হবে যে ভেক্টরের মান বড় সেদিকে। তাহলে আমরা ফলাফল লিখি, ফলাফলে কি লিখব? এক্ষেত্রে লব্ধির দিক হবে বড় ভেক্টরের দিকে, বড় ভেক্টরের দিকে। আর যদি দুইটা ভেক্টর যদি সমান হয় তাহলে লব্ধির মান কত আসবে? ও যত বলে টানছে ও তত বলে টানছে, আমি কি কোনো দিকে যাব না। তাহলে রেজাল্টেন্ট কি? 0। এত টানাটানি কারণে কিন্তু আমাকে কোথাও নিতে পারে নাই তারা। তাহলে আমরা এইভাবে লিখতে পারি, 1 যদি পি ভেক্টরের মান কিউ ভেক্টর থেকে বড় হয় তাহলে লব্ধি দিক হবে পি এর দিকে, পি ভেক্টরের দিকে। তারপর 2 যদি পি ভেক্টর মডুলাস থেকে কিউ ভেক্টর মডুলাস বড় হয় তাহলে
লব্ধির দিক হবে কিউ ভেক্টরের দিকে। আর 3 নাম্বার কন্ডিশন হচ্ছে যদি সমান হয়। যদি সমান হয়ে যায় তাহলে লব্ধি হবে 0 এবং কোনো দিকেই যাবে না, মানে আদি বিন্দুতে অবস্থান করবে। ঠিক আছে, কোনো দিকে যাবে না। ঠিক আছে, এখন আসলে আমরা মান দেখি, সূত্র। মানে এক্ষেত্রে আমাদের সূত্রটা কি হবে? তো দেখো, এক্ষেত্রে আমাদের মানের সূত্র হবে এক্ষেত্রে আমাদের মান আর মিনিমাম পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos 180 ডিগ্রি, আলফা মানে 180। তাহলে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস, এখন cos 180 মান কত? -1। তাহলে এই যে প্লাসে মাইনাস এটা মাইনাস হয়ে যাবে, মাইনাস 2pq। সূত্র কি? a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, মানে কি a মাইনাস বি হোল স্কোয়ার হওয়ার কথা, বাট এরকম হবে না। কিরকম হবে? তাহলে আর মিনিমাম, এটা মাইনাস না দিয়ে এরকম ডিফারেন্স চিহ্ন দিবা, পি মাইনাস কিউ ডিফারেন্স। এই যে একটু ঢেউ ঢেউ, এই চিহ্নটাকে কি বলে? এই চিহ্নটাকে বলে পার্থক্য বা ডিফারেন্স, মানে পি থেকে কিউর পার্থক্য, পি থেকে কিউ এর পার্থক্য হোল স্কয়ার। তাহলে সুতরাং আমাদের মিনিমাম রেজাল্টেন্ট বা সর্বনিম্ন লব্ধি হবে পি পার্থক্য কিউ। এখন কথা হচ্ছে পি পার্থক্য কিউ দিয়ে আসলে কি বোঝায়? পি পার্থক্য কিউ দিয়ে আসলে বোঝায় কখনো পি থেকে কিউ বিয়োগ হতে পারে বা কিউ থেকে পিও বিয়োগ হতে পারে। তো ব্যাপারটা একটু খেয়াল করি, দেখো, এই জন্য পার্থক্য দিয়ে প্রকাশ করে। ঠিক আছে, এখানে লিখি, দেখো, যদি তোমরা দেখো যে পি গ্রেটার দেন কিউ, তাহলে আর মিনিমাম আসবে পি থেকে কিউ বিয়োগ, মানে বড়টা থেকে ছোটটা বিয়োগ করতে হবে। ঠিক আছে, আর যদি তোমরা দেখো যে এটা হচ্ছে পি, এটা হচ্ছে পি মাইনাস কিউ, না পি মাইনাস কিউ, আর যদি তোমরা দেখো পি লেস দেন কিউ, মানে কিউ বড়, তাহলে সর্বনিম্ন লব্ধি হবে বড় থেকে ছোটটা বিয়োগ কিউ মাইনাস পি। তো এখান থেকে আমরা সিদ্ধান্ত নিতে পারি সর্বোপরি, অর্থাৎ আমরা সিদ্ধান্ত নিতে পারি আর মিনিমাম বা সর্বনিম্ন লব্ধি হবে বড় ভেক্টর বিয়োগ ছোট ভেক্টর, বড় ভেক্টর বিয়োগ ছোট ভেক্টর সব সময়। তো লব্ধির সর্বনিম্ন মান পেতে গেলে আমরা বৃহত্তর ভেক্টর থেকে ক্ষুদ্রতর ভেক্টরটা বিয়োগ করব, তাহলে আমরা লব্ধির সর্বনিম্ন মান পাব। তো আশা করি আমরা লব্ধির সর্বোচ্চ মান, সর্বনিম্ন মান, এই জিনিসগুলো বুঝতে পেরেছি। চলো আরেকটা টপিক পড়াই, এটা পড়ে শেষ করি আজকে। ঠিক আছে, আগামীকাল এই টপিকগুলোর ম্যাথগুলা করাবো। এই টপিকটা হচ্ছে লম্বভাবে ক্রিয়ারত ভেক্টর দ্বয়ের লব্ধির মান নির্ণয়। দুটো ভেক্টর যদি লম্বভাবে ক্রিয়া করে, তিনটা জিনিস পড়তেছি, কিন্তু একটা ছিল লব্ধির সর্বোচ্চ মান, একটা হচ্ছে সর্বনিম্ন মান, আর এখন পড়তেছি লম্বভাবে ক্রিয়ারত। দুইটা ভেক্টর লম্বভাবে ক্রিয়ারত কখন হয়, কিভাবে বুঝবা দুইটা ভেক্টর যে লম্বভাবে ক্রিয়ারত? দুইটা ভেক্টর লম্বভাবে ক্রিয়ারত মানে কি? এদের মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি।
দুইটা ভেক্টর লম্বভাবে ক্রিয়ারত মানে হচ্ছে এরকম, এই মনে করো একটা ভেক্টর পি ভেক্টর, আর এই মনে করো একদম লম্বভাবে আছে আর একটা ভেক্টর কিউ ভেক্টর, তাহলে তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি। এটা হচ্ছে দুইটা ভেক্টর লম্বভাবে ক্রিয়ারত থাকবে। তাহলে শর্ত, এক্ষেত্রে শর্ত কি? শর্ত হচ্ছে ভেক্টর দ্বয় সমকোণে ক্রিয়াশীল হবে বা লম্বভাবে বা সমকোণে ক্রিয়া করবে। ভেক্টর দ্বয় লম্বভাবে বা সমকোণে, লম্বভাবে বা সমকোণে মানে হচ্ছে আলফার মান 90 ডিগ্রি ক্রিয়া করে। তো আমরা তিনটা জিনিস পড়লাম, তাই না? একটা হচ্ছে আলফা মান 0 ডিগ্রি, একটা হচ্ছে 180 ডিগ্রি, একটা হচ্ছে 90 ডিগ্রি। আর বাকি যদি কোনো ম্যাথ আসে তাহলে আলফা মান দিয়ে দিবে, ঠিক আছে? মনে রাখবা সব সময়, যদি সর্বোচ্চ বলে তাহলে আলফা মান দিবে না, ম্যাক্সিমাম বলে বুঝে নিতে হবে আলফা মান 0 ডিগ্রি, যদি সর্বনিম্ন বলে বুঝে নিতে হবে আলফা মান 180 ডিগ্রি, আর যদি লম্বভাবে বলে বা সমকোণে বলে তাহলে বুঝে নিতে হবে আলফা মান 90 ডিগ্রি। এই তিন ক্ষেত্রে বাংলায় বলবে, আলফা মান দিবে না। অন্য ক্ষেত্রে ধরো 60 ডিগ্রি, 70 ডিগ্রি, 120 ডিগ্রি এরকম যদি হয় তাহলে আলফা মান দিয়ে দিবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে ভেক্টর দ্বয় লম্বভাবে বা সমকোণে ক্রিয়া করে। তাহলে এক্ষেত্রে আমাদের মান হবে √(p² + q² + 2pq cos 90 ডিগ্রি। cos 90 মান কিন্তু 0, তার মানে এই টার্মটা 0 হবে। তার মানে এই ক্ষেত্রে r এর মান হবে √(p² + q²। এবং এটা কার সাথে মিলে বোঝো বলো তো? এটা কিন্তু পিথাগোরাসের সূত্র, সমকোণী ত্রিভুজে অতিভুজ সমান √লম্ব স্কয়ার + ভূমি স্কয়ার, অথবা ভূমি স্কয়ার + লম্ব স্কয়ার। তাহলে লম্বভাবে বা 90 ডিগ্রি কোনো যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করব বা পিওর ত্রিকোণমিতি অ্যাপ্লাই করব। আর এই ক্ষেত্রে দিকটা কি হবে? দিক, এই ক্ষেত্রে দিকের ক্ষেত্রে কিন্তু আমরা ওই যে যার সাথে অ্যাঙ্গেল সে নিচে সিঙ্গেল এটা ব্যবহার করব। যদি দিক দুইটা ঘটনা ঘটতে পারে। এক, যদি লব্ধি আর ভেক্টর পি ভেক্টরের সাথে থিটা কোণ উৎপন্ন করে, থিটা কোণ উৎপন্ন করে, তো লব্ধি আর পি এর সাথে থিটা কোণ উৎপন্ন করবে মানে কি? ব্যাপারটা এরকম, এই যে এদিকে পি, এদিকে কিউ, লব্ধি আর সে থিটা কোণ তৈরি করছে পি এর সাথে। আমরা পড়ছি না যার সাথে অ্যাঙ্গেল সে নিচে সিঙ্গেল। তাহলে এই ক্ষেত্রে থিটা সমান কি আসবে? তাহলে থিটা সমান আসবে tan ইনভার্স, যার সাথে অ্যাঙ্গেল সে নিচে সিঙ্গেল, তার মানে পি নিচে সিঙ্গেল, উপর হবে কিউ সাইন আলফা, নিচে হবে কিউ কজ আলফা। এখন দেখো আলফা কত এখানে? 90 ডিগ্রি, সাইন 90 ডিগ্রি মান কত? 1, তাহলে কিউর সাথে 1 গুণ করলে কিউ, তাহলে সুতরাং থিটা সমান তুমি পাচ্ছ tan ইনভার্স, উপরে কিউ থাকতেছে কিউ, কারণ কিউ সাইন আলফা সমান কিউ, নিচে কিউ কজ আলফা, কজ আলফা মানে কি? কজ 90 ডিগ্রি, কজ 90 মানে কিন্তু 0, তাহলে এই অংশটা 0 হয়ে যাচ্ছে, তাহলে p + 0, তাহলে নিচে থাকতেছে p। এই হচ্ছে আমাদের সূত্র। যদি আমাদের কি করে? যদি আমাদের থিটা পি এর সাথে যদি আর এর যদি লব্ধি হয়, পি এর সাথে যদি আর এর লব্ধি হয়, তাহলে উল্টা বলতে পারো কিউর সাথে যদি হয় তাহলে কি হবে? কিউ নিচে চলে আসবে, পি উপরে চলে যাবে। তা আমি এটা দেখাই। 2, যদি লব্ধি আর ভেক্টর কিউ ভেক্টরের সাথে থিটা কোণ উৎপন্ন করে, তাহলে
থিটা সমান, আচ্ছা এই ক্ষেত্রে আমাদের চিত্রটা কেমন হবে? এই যে পি, একদম তোমরা নতুন বলে আমি একদম সব ডিটেলস পড়াচ্ছি, ঠিক আছে, যাতে করে এটা আমার কাছে পড়ার পর অন্য কোথাও গিয়ে যাতে এটা মানে খুঁজতে না হয়। যদি এরকম হয় তাহলে থিটা সমান কি আসবে? tan ইনভার্স, এখন কার সাথে অ্যাঙ্গেল? কিউর সাথে, তাহলে কিউ বসবে নিচে সিঙ্গেল, আর পি বসবে সাইন আলফা কজ আলফা আকারে। তো সাইন আলফা মানে কি? সাইন 90, সাইন 90 মানে কি 1, অর্থাৎ উপরে থাকবে পি আর নিচে থাকবে কিউ, কারণ এই অংশটা পি কজ আলফা হবে 0। তো এই হচ্ছে আমাদের লব্ধির দিক, কখন? যদি দুটি ভেক্টর পরস্পর সমকোণে ক্রিয়াশীল হয়। তো এই হচ্ছে আমাদের সকল সূত্রের প্রতিপাদন, মানে আমাদের টপিক 1 এর জন্য। এটা মানে এই না যে ভেক্টরের সব সূত্র পড়ে ফেলছে, ভেক্টর অনেক হিউজ। আমি আগেই বলছি, যারা কিনা এইচএসসি 26 আছো, প্রথম কাজ হচ্ছে ভয় ভাগানো। প্রথমে তোমাকে রিয়েলাইজ করতে হবে যে আমি এখন, এতদিন আমি একটা পুকুরে ছিলাম, এখন আমি হঠাৎ করে পুকুর থেকে এখন আমাকে কি করছে শিক্ষা ব্যবস্থা, এখন হঠাৎ করে আমাকে সমুদ্রে ফেলে দিয়েছে। এবং এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই, এটা নিয়েই হচ্ছে তোমাকে এগিয়ে যেতে হবে। যেহেতু আমরা পড়েছি, আমরা পেরেছি, সেহেতু তোমরাও পারবে, স্বাভাবিক, কারণ আমরা ভাত খাইছি, তোমরাও খাও নাকি? তো সেক্ষেত্রে তোমরাও পারবে, ঠিক আছে। তো আশা করি এতটুকু পর্যন্ত তোমাদের কারো কোনো প্রবলেম হওয়ার কথা না। যদি প্রবলেম যদি মনে করো তাহলে হচ্ছে ক্লাসটা দেখে নিবা, বারবার দেখবা এবং নোটটা ঠিক করে করবা, তাহলে আশা করি তোমাদের আর কোনো প্রবলেম থাকবে না, ঠিক আছে। তো ওভারঅল আজকে আমরা এর বাইরে যাচ্ছি না। আগামীকালকে ক্লাসে আমরা হচ্ছে এইগুলার ম্যাথগুলো দেখবো, মানে এই টপিকের যে ম্যাথগুলো আছে সেগুলো নিয়ে হচ্ছে আমরা আগামীকাল আলোচনা করব। তো আমাদের মানে ক্লাস শুরু করার আগে আসলে প্ল্যান থাকে একরকম, শুরু করার আগে প্ল্যান থাকে যে অনেক বেশি কিছু করাই ফেলবো, বাট আসলে যেহেতু তোমরা একদম নতুন, একদম জিরো বেসিক নিয়ে হচ্ছে ভেক্টর পড়া শুরু করেছি তোমাদের জন্য, তো সেক্ষেত্রে হচ্ছে আমি মানে আমার জিরো বেসিক না, তোমাদের জিরো বেসিক, তো সেক্ষেত্রে তোমাদের বোঝাতে গিয়ে আমি অনেক অনেক বেশি ডিটেলস লিখছি। কারণ তোমরা দেখছো যে আমি হয়তো স্লাইড রাখছি একটা, বাট লিখতে লিখতে দেখা গেছে যে হয়তো দেখা গেছে যে 2-3টা স্লাইড লাগতো এরকম, তো চাপিয়ে চাপিয়ে লিখছি। এটা একটু বুঝে নিবা, ঠিক আছে। কারণ হচ্ছে আমি যখন পড়ানো শুরু করছি, পড়ানোর আগে ছিল একরকম, পড়ানোর আগে ভাবছি যে আসলে এরা সব হয়তো বা পারে, বা হচ্ছে এরা হচ্ছে মানে আমার খেয়াল ছিল যখন স্লাইড বানাই তখন মনে হচ্ছিল যেন 2026 বা 27-এর জন্য বানাচ্ছি। বাট হচ্ছে ক্লাস যখন শুরু করলাম তখন হঠাৎ করে আসলে খেয়াল হলো না, এরা তো একদম নাদান বাচ্চা কাছে, এদেরকে আসলে এত ডিটেলস না পড়ালে এরা আসলে বুঝবে না। তো সেই জন্য হচ্ছে এত বেশি ডিটেলসে পড়ানো, ঠিক আছে। তো এই সবগুলো জিনিস হচ্ছে আমি পিডিএফ বানিয়ে দিয়ে দিব, রাতের মধ্যেই হচ্ছে ক্লাসটা ইউটিউবে আপলোড হয়ে যাবে। তো তোমরা ক্লাসটা ভালো করে করে নিবে। আর আগামীকাল আমাদের একই সময়ে, ঠিক আজকের মতোই মাগরিবের পর আমাদের হচ্ছে আবার ক্লাস শুরু হবে। তো আমি অত লম্বা ক্লাস নিব না, ছোট ছোট পরিসরে ক্লাস নেব, ম্যাক্সিমাম এই যে 1.5 ঘন্টা, 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা এই সময়ব্যাপী হচ্ছে ক্লাসগুলো নিব। তো চেষ্টা করব হচ্ছে অ্যাটেন্ড করার রেগুলার, মানে সপ্তাহে যাতে এটলিস্ট 4-5 দিন হচ্ছে তোমাদের ক্লাস নিতে পারি, যাতে করে হচ্ছে একটা অধ্যায় আমরা হচ্ছে মোটামুটি 15 দিনের মধ্যে যাতে শেষ করতে পারি। এখন অনেকে আবার বলতে পারো একটা অধ্যায় 15 দিন, আসলে বই অনেক বড়, ঠিক আছে, মানে অনেক অনেক বড়, তোমার চিন্তার বাইরে। তোমরা যারা হচ্ছে মানে এইচএসসি সম্পর্কে কোনো ধারণা নাই, বা যাদের ফ্যামিলিতে হচ্ছে তুমি সবচেয়ে মোস্ট সিনিয়র বর্তমানে, মানে তোমার আব্বা বা তোমার আম্মার পরে, মানে পড়াশোনার পরে হচ্ছে তুমি হচ্ছে পড়ুয়া, এর বাইরে হচ্ছে বাকি সব তোমার থেকে ছোটখাটো, মানে তোমার হচ্ছে কোনো ধারণা নাই এইচএসসি পড়াশোনা কেমন হয়। তো তোমাদের কাছে মনে হতে পারে যে এইচএসসি পড়াশোনা মনে হয় খুব ছোট, মানে এসএসসির মতো, বাট সত্যি কথা বলতে এইচএসসি পড়াশোনাটা অনেক ব্রড, অনেক বিস্তারিত। এবং যারা এডমিশন লেভেলের পড়াশোনা করতে চাও, মানে যাদের ইচ্ছা পড়াশোনা দিয়েই নিজের কেরিয়ার করার, পড়াশোনা করেই কিছু একটা করার, বাংলাদেশের বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটি বা মেডিকেল বা বুয়েট চুয়েট ক্র্যাক করতে চাও, তোমাদের তো আসলে এখন দিন রাত এক করে পড়াশোনা করতে হবে। একদম ট্রু, এটা ট্রু কথা, ঠিক আছে। মানে তুমি ঘুরতে যাবা, সন্ধ্যার সময় বন্ধুদের সাথে চা স্কুলে আড্ডা দিবা, আর তুমি যদি ভাবো যে না আমি ভালো রেজাল্ট করবো, ভালো কিছু করবো, এটা আসলে ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকা স্বপ্ন দেখার মতো। তো বাস্তবতায় নেমে আসো, পড়াশোনা করতে হবে, পড়াশোনার কোনো বিকল্প নাই। আর আমি প্রথমে যেটা বললাম, মাঝখানে যেটা বলছিলাম সেটা আবারও বলছি, যদি এই লাইফে তুমি যদি কিছু করতে চাও পড়াশোনা দিয়ে, আসলে উন্নতির ব্যাপারটা কি, পড়াশোনা না করলেও অনেক উন্নতি করতে পারে, বাট তুমি যদি চাও তোমার কেরিয়ার পড়াশোনা বেসড হোক, এডুকেশন বেসড তুমি একটা কেরিয়ার করতে চাও, তাহলে এখন তোমার হচ্ছে ওই যে লব্ধির সাথে অ্যাঙ্গেল ক্রিয়েট করতে হবে, লব্ধির সাথে অ্যাঙ্গেল ক্রিয়েট করে তোমাকে সিঙ্গেল থাকতে হবে, ঠিক আছে। যত বেশি তুমি অ্যাঙ্গেল ক্রিয়েট করে চলতে পারবা, তত হচ্ছে তোমার পড়াশোনাটা তত ভালো হবে, ফোকাসটা ঠিক রাখতে হবে। তো
তো আজকে আর কথা না বাড়াই, সবাই হচ্ছে এটা হচ্ছে পিডিএফটা আমি দিয়ে দেওয়ার পর নোট করে ফেলবা সুন্দর করে। আর আগামী ক্লাসে আবার দেখা হবে ইনশাল্লাহ। আগামী ক্লাসে ম্যাথ করব, এই যে বাকি যে ম্যাথগুলো আছে, মানে আমরা তো আজকে শুধু সূত্র পড়লাম, আগামী ক্লাসে এই সূত্রগুলোর উপর ডিপেন্ড করে ম্যাথ করাবো। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।